গল্পের শুরুতে আমরা দেখি একটি মেয়ে রাস্তার মাঝখানে পড়ে আছে আত্মহত্যা করার জন্য। প্রস্তুত একটি গাড়ি এগিয়ে আসে। গাড়িটি এগিয়ে আসতে দেখে সে যন্ত্রণাদায়ক মৃত্যুর ভয়ে তার মন পরিবর্তন করে এবং রাস্তা থেকে পাশের দিকে চলে যায়। গাড়ির লোকটি তাকে সাহায্য করার জন্য থামে না। সে তাকে উপেক্ষা করে গাড়ি চালিয়ে যায় যেন সে টেরই পায়নি। এই মেয়েটির নাম লিসা। লিসার জীবন মোটেও ভালো যাচ্ছে না। আসলে লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে আর বেঁচে নেই। তারপর আমরা দেখি যে গাড়িটি লিসার পাশ দিয়ে যাচ্ছিল সে তার ভুল বুঝতে পারে, তাই লোকটি তার গাড়িটি উল্টে দেয় এবং লিসার কাছে আসে। গাড়ির ভেতরে অ্যাডাম নামের একজন লোক লিসাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? লিসা উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। লোকটি লিসাকে বলল যে শহরটি এই বিচ্ছিন্ন এলাকা থেকে বেশ দূরে, তাহলে যদি তুমি চাও আমি তোমাকে শহরে যাবার জন্য লিফট দিতে পারি। লিসা রাজি হয়ে তৎক্ষণাৎ তার গাড়িতে উঠে পড়ে। ভ্রমণের সময় অ্যাডাম লিসাকে জিজ্ঞাসা করলেন যে এই নির্জন জায়গায় সে একা কি করছে। লিসা অ্যাডামকে বলল, আজ আমার মেয়ের জন্মদিন, তাই আমি তাকে অনেক মিস করছি, কিন্তু দুর্ভাগ্যবশত সে চলে গেছে এবং আমি সম্পূর্ণ একা। আমার নিজের বলার মতো কেউ নেই। লিসার কথা শুনে অ্যাডাম বলল, আচ্ছা, এই জন্যই তুমি রাস্তার মাঝখানে শুয়েছিলে মরার জন্য? লিসা উত্তর দিল, আমি মরতে চাই না, আমি শুধু আমার মেয়েকে দেখতে চাই। ঠিক তখনই লিসা গাড়ির রেডিও চালু করল। একজন সংবাদ প্রতিবেদক বাজছিল। প্রতিবেদক ব্যাখ্যা করলেন যে একজন সিরিয়াল কিলার বনে ঘুরে বেড়াচ্ছে। এই খুনি আজ সকালে আরও 2টি মেয়েকে হত্যা করেছে। পুলিশের কাছে খুনির ছবি নেই, তবে তাদের কাছে তার সম্পর্কে তথ্য আছে। একজন শ্বেতাঙ্গ ব্যক্তি যার একটি বাদামি গাড়ি আছে এবং তার ডান হাতে ক্রুশির চিহ্ন রয়েছে। এই খবর শুনে লিসা হতবাক হয়ে যায়, কারণ প্রতিবেদক রেডিওতে যার বর্ণনা দিচ্ছিলেন সেই খুনি আর কেউ নন, তিনি অ্যাডাম। তার হাতে ক্রুশের চিহ্ন দেখে লিসা ভয় পেয়ে যায়। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই অ্যাডাম হঠাৎ করে উপস্থিত হয়, যার ফলে লিসার মাথা গাড়ির ড্যাশবোর্ডে লাগে যায়। হঠাৎ গাড়ির ব্রেক চাপলেন। গাড়ির ড্যাশবোর্ডে জোরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন লিসা চোখ খুলল, সে নিজেকে শক্ত লোহার দেয়ালে ঘেরা এক অদ্ভুত বাংকারে আটকা পড়ে থাকতে দেখে। এই সীমাবদ্ধ স্থানে আটকা পড়ে লিসা অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। আমরা লিসাকে একটি অদ্ভুত স্যুট এবং তার কবজিতে একটি ঘড়ি পরা অবস্থায় দেখতে পেলাম। লিসা মরিয়া হয়ে ঘড়িটি খুলে ফেলতে চেষ্টা করেছিল, কিন্তু এটি এতটাই শক্তিশালী ছিল যে এটি তার কবজি থেকে নামছিল না। অবশেষে পালানো অসম্ভব বুঝে সে ক্লান্ত হয়ে এক কোণে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে। হঠাৎ চেম্বারের দরজা খুলে গেল। লিসা অন্যদিকে একটি সুড়ঙ্গ দেখতে পেল। সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছিল। লিসা বুঝতে পারল যে যদি সে পালাতে চায় তাহলে তাকে সেখান দিয়ে যেতে হবে। লিসা আনন্দে আনন্দিত হয়েছিল যে সে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছে, কিন্তু সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে চেম্বারের দরজা হঠাৎ তার পিছনে বন্ধ হয়ে যায়। এতে লিসা হতবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে আরও বিপজ্জনক জায়গায় আটকা পড়েছে। হঠাৎ লিসার কবজির ব্রেসলেটের অ্যালার্ম বেজে উঠল। 11 মিনিটের জন্য টাইমার সেট করে দিল। এটা দেখে লিসা বুঝতে পারল, আমাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে আমি চিরতরে এখানে আটকা পড়ে যাব। তাই লিসা তার হাতে পায়ে ভর করে দ্রুত আলোর দিকে এগিয়ে গেল, কিন্তু আলোর কাছে যেতেই সুড়ঙ্গের সামনের দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। এটা দেখে লিসা দ্রুত এগিয়ে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছানোর সাথে সাথে এটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। লিসা বুঝতে পারল না যে কিভাবে বেরিয়ে আসবে। সে চিৎকার করতে শুরু করল এবং কাঁদতে শুরু করল। তারপর সে দরজার পাশে আরেকটি সুড়ঙ্গ দেখতে পেল, কিন্তু পথটি অত্যন্ত সরু ছিল। লিসা আর কোনো পথ দেখতে পেল না, তাই লিসা সাহস সঞ্চয় করে সুড়ঙ্গের ভিতরে গেল। অনেক কষ্টের পর সে এটি অতিক্রম করে এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে 2টি পথ প্ল্যাটফর্মের মতো তৈরি করা হয়েছিল, একটা ওপরের দিকে, অন্যটা নিচের দিকে। লিসা বুঝতে পারল না কেন, তাই সে ওপরের দিকে পথ বেছে নিল এবং হাঁটু গেড়ে এগিয়ে যেতে লাগলো। কিন্তু একটু এগিয়ে গেলে নিচের মেঝে ওপরে উঠতে শুরু করলো। যদি লিসা সময় মতো সেখান থেকে বেরিয়ে না যেত, নিচের পথটি তাকে ভূপৃষ্ঠে আটকে এবং মেরে ফেলবে। ভীত সন্ত্রস্ত লিসা এগিয়ে যেতে শুরু করলো। তার হাত সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছানোর সাথে সাথে সে ফাঁকে পৃষ্ঠা হতে যাচ্ছিল।
যখন পথটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছিল, লিসা পালিয়ে যেতে সক্ষম হলো, তার জীবন বাঁচালো। সে নিজেকে পিষ্ট হওয়া থেকে বাঁচিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে জানত না যে তার সমস্যা আরও খারাপ হতে চলেছে। সামনের পথ আরও বিপজ্জনক। ঠিক তখনই তার ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। এই অ্যালার্ম ইঙ্গিত দিল যে অর্ধেক সময় পেরিয়ে গেছে এবং তার কাছে মাত্র 5 মিনিট বাকি আছে। তাই সে আবার এগিয়ে যেতে শুরু করলো। একটু এগিয়ে গিয়ে সে রাস্তায় একজন লোককে পড়ে থাকতে দেখে। লিসা কাছে আসতে সে দেখতে পেল যে এটি কোনো জীবিত ব্যক্তি নয়, বরং এটি খুব খারাপ অবস্থায় একটি পোড়া মৃতদেহ। মৃতদেহটির কবজিতে একটি ঘড়ি বাঁধা ছিল, ঠিক লিসার মতো। লিসা বুঝতে পারল যে এই লোকটিও তার মতো সুড়ঙ্গ থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে পালাতে পারেনি এবং তাকে হত্যা করা হয়েছে। এর মানে পালানো অসম্ভব। এই মৃতদেহ দেখে লিসার পালানোর শেষ আশাও ভেঙে গেল, কিন্তু সে কোনোভাবে সাহস সঞ্চয় করে দেহটিকে একপাশে ঠেলে এগিয়ে যেতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারল যে তার আর মাত্র 2 মিনিট বাকি আছে, তাই সে দ্রুত এগোতে শুরু করল। হঠাৎ একজোড়া শক্তিশালী লোহার বার তার পথ আটকে দিল। সুড়ঙ্গের দেয়াল থেকে অসংখ্য হিটিং পাইপ বেরিয়ে এসে এলাকাটিকে উত্তপ্ত করে তুলল। এটা দেখে লিসা পুরোপুরি ভয় পেয়ে গেল। সে জানত যে শীঘ্রই তার দেহ ওই পোড়া মানুষের মতো সুড়ঙ্গের মধ্যে পড়ে থাকবে। সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই তার পিছনের দেয়ালের একটি ছোট অংশ খুলে গেল। এটা দেখে লিসা পিছন দিকে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে গেল। পরের মুহূর্তে একটি কাঁচের দরজা অংশটি সম্পূর্ণ বন্ধ করে দিল। লিসার হাত ঘড়ির টাইমার শূন্যে পৌঁছানোর সাথে সাথে হিটিং পাইপগুলি থেকে ঝর্ণার মতো আগুন বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে পুরো সুড়ঙ্গটি আগুনে পুড়ে যায়। লিসা যে অংশে তালাবদ্ধ ছিল সেটি সম্পূর্ণ নিরাপদ ছিল, যা তার জীবন রক্ষা করেছিল। কিছুক্ষণ পরে হিটিং পাইপগুলি আবার দেয়ালে ফিরে যায়। লিসা সেই অংশ থেকে বেরিয়ে আসতে চাইছিল না, কারণ সে যে চেম্বারের দরজায় তালাবদ্ধ ছিল তার দরজা খোলা দেখতে পেয়েছিল, কিন্তু সে সেই অংশেই আটকা পড়েছিল। লিসা যা দেখেছিল সে দেখতে পেল দেয়াল লিসাকে ধাক্কা দিয়ে বের করে দিল এবং আগের মতোই সুড়ঙ্গের সাথে পুনর্যুক্ত করে দেয়। লিসা বেরিয়ে আসার সাথে সাথে তার ঘড়ির টাইমারটি 11 মিনিটে সেট হয়ে যায়। সে এগিয়ে যাওয়ার সাথে সাথে সুড়ঙ্গের ওপরের অংশটি নিচে নেমে আসতে শুরু করে তার সাথে লেগে থাকলো হামাগুড়ি দেওয়ার জন্য যথেষ্ট জায়গা ছেড়ে। লিসা এখন পুরোপুরি অসহায়। সে জোরে কাঁদতে শুরু করলো। যখন সে তার ঘড়ির দিকে তাকালো, সে দেখতে পেল যে তার সময় ফুরিয়ে যাচ্ছে। এর মানে যে ঠিক 11 মিনিট পরে সুড়ঙ্গের মধ্যে দিয়ে আগুনের বন্যা বয়ে যাবে, লিসাকে ছাই করে ফেলবে। সে ভেবেছিল যে এত ভয়ানক মৃত্যুবরণ করার পরিবর্তে সে আবার চেষ্টা করবে। তাই সে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস করে তার পিঠে হেলান দিয়ে হাত দিয়ে নিজেকে ধরে রাখল। কিছুদূর হামাগুড়ি দেওয়ার পর সুড়ঙ্গটি শেষ হয়ে গেল এবং সামনে একটি জলের ট্যাঙ্ক দেখা গেল। লিসা অত্যন্ত ক্লান্ত এবং তৃষ্ণার্ত ছিল। এই অবস্থায় শুয়ে সে তার হাত দিয়ে জল পান করে তার তৃষ্ণা নিবারণ করল। যখন সে তার ঘড়ির দিকে তাকালো, সে দেখতে পেল মাত্র 8 মিনিট বাকি আছে। জল ছাড়া সে আর কোনো বিকল্প দেখতে পায় না, তাই একটা গভীর নিঃশ্বাস নিয়ে সে জলে ডুবে গেল। জলে ডুবে যাওয়ার পর ট্যাঙ্কটি বেশ বড় ছিল। সে বুঝতে পারছিল না কোন দিকে যাবে। সে এদিক ওদিক খুঁজেছিল, কিন্তু সে খুঁজে পায়নি। অন্যদিক যেখান থেকে সে ট্যাঙ্কে প্রবেশ করেছিল সেই পথটিও বন্ধ ছিল। তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ট্যাঙ্কের উপরে একটি দরজা খুলে গেল। লিসা দ্রুত সেখান দিয়ে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার সাথে সাথে সে জোরে জোরে নিঃশ্বাস ফেলল এবং সামনের দিকে এগোতে শুরু করলো। কিন্তু লিসা অত্যন্ত ক্লান্ত ছিল। এগিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে যাচ্ছিল এবং শীঘ্রই তীব্র ক্লান্তির কারণে লিসা মাঝপথে ঘুমিয়ে পড়ল। কিন্তু তখনই লিসা তার কানে কারো চিৎকার শুনতে পেল। সেখানে অন্য কেউ ছিল, সাহায্যের জন্য ডাকছিল। তার গলার স্বর শুনে লিসা বেঁচে থাকার আশার আলো অনুভব করল। তাই সে দ্রুত শব্দ অনুসরণ করল। হঠাৎ তার ঠিক নিচে একটি দরজা খুলে গেল, যার ভিতরে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা অল্পের জন্য অ্যাসিডে পড়ে বেঁচে গেল। অ্যাসিডটি এতটাই বিপজ্জনক ছিল যে এটি কয়েক সেকেন্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী লোহাকেও গলিয়ে দিতে পারত। লিসা তাড়াতাড়ি একটি টুকরো কাপড় জলে ডুবিয়ে দিল। কাপড়টি কয়েক সেকেন্ডের মধ্যে কালো ছাই হয়ে গেল। এটা দেখে সে তার কাপড়ের একটা টুকরো কেটে অ্যাসিডে ডুবিয়ে পরীক্ষা করল। কয়েক সেকেন্ডের মধ্যে খুব সাবধানে এগিয়ে যায়। গর্তের ধারে হাত পা রেখে গর্ত পার হতে যাচ্ছিল লিসা। ঠিক তখনই তার হাঁটু অ্যাসিডে আটকে যায়। ব্যথায় লিসা চিৎকার করে উঠল। ভাগ্যক্রমে
তার স্যুটটি তার হাঁটু গলিয়ে যাওয়া থেকে রক্ষা করলো, কিন্তু এটি একটি গভীর ক্ষত রেখে গেল। ভাগ্যক্রমে সে সাহায্যের জন্য ডাক শুনতে পেল। ব্যথা ভুলে লিসা আবার ডাক অনুসরণ করে অবশেষে একটি লোহার জালের কাছে পৌঁছালো। কিছুটা দূরে পিছনে আরেকটি জাল ছিল, যার পিছনে একজন লোক দাঁড়িয়েছিল। লোকটি লিসার মতো একটি ঘড়ি এবং স্যুট পরেছিল। লিসা তাকে বলল, দেখো, আমার কথা শোনো, আমরা দুজনেই এখানে আটকা পড়েছি। যদি আমরা একে অন্যকে সাহায্য করি তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু এতদিন ধরে সেই সুড়ঙ্গে আটকা থাকা লোকটি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিল। সে কখনো লিসাকে অভিশাপ দিত, কখনো ক্ষমা চাইতো। সে বলে যে তারা শীঘ্রই ফিরে আসবে এবং তাদের দুজনকেই মেরে ফেলবে। এই কথা শুনে পাগলটি হেসে ওঠে। ঠিক তখনই লিসার কবজির ঘড়িটি 60 সেকেন্ড পর্যন্ত গুনতে শুরু করে। দেয়াল থেকে আবার হিটিং পাইপ বেরিয়ে আসে। এবার লিসা এবং লোকটির মাঝে পালানোর দরজা খুলে যায়, যার ফলে কেবল একজনই লুকিয়ে থাকতে পারে। এখন পাগল অথবা লিসা বেঁচে যাবে। পরের মুহূর্তে লিসা এবং পাগলের সামনের লোহার জালটি খুলে ফেলা হয়। তারা উভয়ই দ্রুত চেম্বারের দিকে ছুটে যায়, একসাথে সেখানে পৌঁছায়। এরপর তারা একে অপরের সাথে লড়াই শুরু করে। কখনো লিসা পাগলটিকে চেম্বারের বাইরে ঠেলে দেয়, আবার কখনো পাগল লিসাকে বাইরে ঠেলে দেয়। কিন্তু অবশেষে সময় ফুরিয়ে যাওয়ার সাথে সাথে লিসা লোকটিকে চেম্বারের বাইরে লাথি মারে। লোকটি লিসার পা ধরে টেনে বের করার চেষ্টা করে। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং চেম্বারের কাচের দরজা লোকটির হাত কেটে ফেলল। লোকটি ব্যথায় চিৎকার করে উঠল। লিসা তখন লোকটির হাতে একটি ক্রস ট্যাটু দেখতে পেল। ট্যাটু দেখে লিসা বুঝতে পারল যে এই লোকটি আর কেউ নয়, সিরিয়াল কিলার অ্যাডামাম, যে তাকে গাড়িতে অজ্ঞান করে ফেলেছিল। লিসার সমস্ত বিভ্রান্তি দূর হয়ে গেল। প্রথমে লিসা ভেবেছিল অ্যাডামাম তাকে সেখানে বন্দি করে রেখেছে, কিন্তু সে ভুল ছিল, কারণ বেচারা অ্যাডামাম এখন মৃত্যুর মুখোমুখি। এদিকে লিসার ঘড়িতে 11 মিনিট দেখাচ্ছিল। সময় কেটে গেল এবং গরম করার পাইপগুলি অ্যাডামাম তা বুঝতে পারল এবং সে দ্রুত লিসাকে হত্যা করার জন্য এগিয়ে গেল। গরম করার পাইপ থেকে নির্গত তীব্র আগুন কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাডামামকে গ্রাস করে ফেলল, ছাই হয়ে গেল। নিজের চোখে অ্যাডামের ভয়াবহ মৃত্যু দেখার পর লিসা ভয়ে কেঁপে উঠল। কিছুক্ষণ পরে অংশের ভিতরের একটি ছোট সুড়ঙ্গ থেকে একটি রোবট বেরিয়ে এলো। এটি ছিল একটি ভয়াবহ খুলি। এই রোবট লিসার কোনো ক্ষতি করেনি, বরং তার অ্যাসিড পোড়া হাঁটু সেরে ফেলেছে। লিসা জিজ্ঞাসা করেছিল যে এটি কে এবং কেন এটি তাকে সেখানে নিয়ে এসেছে। জবাবে রোবটের মুখ থেকে একটি হাতিয়ার বেরিয়ে এলো, যা লিসার স্যুটের সাথে সংযুক্ত ছিল। হাতিয়ারটি ব্যবহার করে লিসা ফ্ল্যাশব্যাকের কথা মনে করতে শুরু করে। সে অ্যাডামের সাথে গাড়িতে ছিল এবং অ্যাডামের সত্যতা আবিষ্কার করার পর তার সাথে সংঘর্ষে অ্যাডাম লিসার বুকে ছুরি দিয়ে তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে লিসা আকাশ থেকে তার দিকে একটা সাদা আলো আসতে দেখে। এরপরে লিসা বর্তমানের দিকে ফিরে আসে। লিসা এখন বুঝতে পারে যে ভিনগ্রহীরা তার জীবন নির্মম আদমের হাত থেকে বাঁচিয়ে তাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু রোবটটি কেন তাকে সেখানে এনেছে তা ব্যাখ্যা না করেই চলে গেল। লিসা এটাও বুঝতে পারে যে এই লোকেরা যেই হোক না কেন তারা তাকে হত্যা করতে চায়নি, তাকে কেবল এই খেলাটি হারাতে হয়েছিল। তখনই সে পালাতে সক্ষম হবে। লিসা এবার তার পথ নির্ধারণ করার জন্য চেম্বার থেকে বেরিয়ে গেল। অ্যাডামের কাটা হাতটি সেখানেই পড়েছিল। ঠিক তখনই লিসা টাইমারের নিচে কাটা হাতের ওপর কিছু প্রতীক দেখতে পেল। লিসা প্রতীকগুলি বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই একটা ঘূর্ণায়মান পাখা তার দিকে আসতে শুরু করল। এটি দেখে লিসা তার জীবন বাঁচাতে পিছু হটে এবং একটি বাজনা গর্ত লক্ষ্য করে। উপরের সুড়ঙ্গে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ সে সুড়ঙ্গের উপর থেকে কারোর হাঁটার শব্দ শুনতে পেল। এক পর্যায়ে শব্দ থেমে গেল। সেই সময় সুড়ঙ্গের ঢাকনা খুলে গেল এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর প্রাণী নেমে এলো। এটি দেখতে মানুষের মতো কিন্তু পশুর মতো তাকিয়েছিল। এর শরীর সম্পূর্ণ পুড়ে গেছে এবং এর চোখ সাদা পাথরের মতো উজ্জ্বল। লিসা তখন তার কাটা হাতটি লক্ষ্য করল। তার কাটা হাতটি দেখে লিসা বুঝতে পারল যে এটি আর কেউ নয়, সিরিয়াল কিলার আদম। পুড়ে যাওয়ার পর দানবে রূপান্তরিত হয়েছিল। সে এখন লিসাকে হত্যা করতে চাইত। আদমের চোখ পুড়ে গেছে, তাই সে লিসাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে তার কথা শুনতে পাচ্ছে। লিসা চুপচাপ এগিয়ে যেতে শুরু করল, কিন্তু তারপর তার ঘড়ির মেঝেতে আঘাতের একটা মৃদু শব্দে অ্যাডামাম তার পিছনে এলো। লিসা যখন সেখানে পৌঁছাতে যাচ্ছিল তখন লিসা একটা সরু সুড়ঙ্গ পার হলো। অ্যাডামাম কিছু লক্ষ্য করল। লিসা তার কাছে পৌঁছাতে না পারায় সে ফাঁকটি অতিক্রম করতে পারল না।
লিসা সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে গেল এবং এমন জায়গায় পৌঁছালো যেখানে তার দুটি পথ ছিল। লিসা কোন পথ বেছে নেবে তা নিশ্চিত ছিল না। অনেক চিন্তা ভাবনার পর যখন সে কিছু খুঁজে পেল না, তখন সে বাম দিকে সুড়ঙ্গে প্রবেশ করল। সুড়ঙ্গের বাইরে কাঁচের দেওয়ালওয়ালা একটা ঘর ছিল। সেই দেয়ালে লিসা তার জন্ম থেকে শুরু করে তার মেয়ের জন্ম পর্যন্ত সমস্ত স্মৃতি দেখতে পেল। সেখানে লিসা আরও দেখতে পেল যে কিভাবে তার অসাবধানতা তার মেয়ের জীবন কেড়ে নিয়েছে। তার মেয়ের কথা মনে করে লিসা অঝরে কাঁদতে শুরু করল। তারপর সে ছাদের থেকে আবার অ্যাডামকে তার পিছনে পিছনে আসতে দেখে, কিন্তু লিসা পালিয়ে গিয়ে আরেকটি সুড়ঙ্গে পৌঁছালো। সেখানে সে এমন কিছু দেখতে পেল যা তাকে আনন্দে ভরে দিল। সে সুড়ঙ্গের শেষ দেখতে পেল এবং বাইরে নীল আকাশ জ্বলছিল। তার স্বাধীনতা এত কাছে দেখে লিসা তার সাহস ফিরে পেল। কিন্তু সুড়ঙ্গ পার হতে তাকে কাঁটা তারের মধ্যে দিয়ে যেতে হবে। মাত্র 60 সেকেন্ড বাকি ছিল। দেওয়াল থেকে গরম করার পাইপ বেরিয়ে এসেছিল, যা 60 সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে এলাকাটিকে আগুনে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিল। সময় নষ্ট না করে লিসা কাঁটা তারের নিচে পা রাখল, যা তার শরীরে বিঁধে তার পিঠে প্রচণ্ডভাবে কেটে গেল। লিসা প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল, প্রচুর রক্তপাত হচ্ছিল, কিন্তু অবিচলিত হয়ে লিসা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করল। ঠিক তখনই তার পিছনের সুড়ঙ্গে একটি কক্ষ খুলে গেল, যেখানে অ্যাডাম দ্রুত লুকিয়ে পড়ল। আগুনের বন্যা শুরু হতে যাচ্ছে। রক্তে ভেসে যাওয়া সে পালানোর জন্য সংগ্রাম করছিল, কিন্তু রক্তের তীব্রতা তাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং পরের মুহূর্তে আগুন বেরোতে শুরু করল। লিসাকেও গ্রাস করার আগেই লিসার ঠিক নিচে একটি দরজা খুলে গেল এবং সে অজ্ঞান হয়ে নিচের একটি কক্ষে পড়ে গেল। কিছুক্ষণ পরে যখন লিসা চোখ খুলল, সে নিজেকে সেই একই স্থানে ফিরে পেল যেখান থেকে সে শুরু করেছিল। এখান থেকে বেরিয়ে আসার জন্য তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এটি দেখে লিসা সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। ঠিক তখনই রোবটটি তাকে ব্যান্ডেজ করতে ফিরে এলো। লিসা তাকে ব্যান্ডেজটি দিল। তাকে ক্ষতস্থানে ব্যান্ডেজ করা থেকে বিরত রাখা হয়েছিল, কারণ সে আবার ওই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে রাজি ছিল না। রোবটকে বলেছিল যে সে কেবল মরতে চায়। রোবট কথা মেনে নিল এবং তার মুখ থেকে একটি ইনজেকশন বেরিয়ে লিসার শরীরের দিকে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই লিসা অ্যাডামের হাতের চিহ্নগুলি মনে করে। সে বুঝতে পারে যে এগুলি অবশ্যই বেরিয়ে আসার পথ, তাই সে নিজের রক্ত দিয়ে দেয়ালে অ্যাডামের হাতের চিহ্নগুলি আঁকতে শুরু করে। ভালো করে দেখার পর লিসা বুঝতে পারে যে এগুলি প্রস্থানের দিক নির্দেশকারী তীর। উদাহরণস্বরূপ, প্রথম তীরটি বাম দিকে মুখ করেছিল, যার অর্থ তাকে পথে প্রথম 2টি সুড়ঙ্গের বাম দিকের সুড়ঙ্গে প্রবেশ করতে হবে। দ্বিতীয় তীরটি ডান দিকে মুখ করেছিল, যার অর্থ প্রথম সুড়ঙ্গ অতিক্রম করার পর তাকে ডান দিকে সুড়ঙ্গে প্রবেশ করতে হবে এবং তারপরে ডান দিকে সুড়ঙ্গে প্রবেশ করতে হবে। সে ভেবেছিল যে তার ঘড়ির নিচে অবশ্যই একই রকম চিহ্ন থাকবে যা প্রস্থানের দিক নির্দেশ করে। এটি বুঝতে পেরে লিসা রোবটকে তার ক্ষতগুলি সারাতে বলল। তার ক্ষতগুলি ব্যান্ডেজ করার পর সে নতুন আশা নিয়ে অন্তরঙ্গে বেরিয়ে গেল। লিসা এর আগেও এই সুড়ঙ্গগুলির মধ্যে দিয়ে গিয়েছিল, তাই সে সহজেই সেগুলির মধ্যে দিয়ে চলাচল করতে পারত। একটি অ্যাসিড ভরা গর্তের কাছে থেমে সেখানে সে তার ঘড়িটি অ্যাসিডে পুড়িয়ে তার কবজি থেকে সরিয়ে নিল। তার কবজিতে আডামের মতোই সোমসু চিহ্ন ছিল। কেবল সামান্য পরিবর্তনের সাথে পোড়া ঘড়িটি হাতে নিয়ে লিসা এগিয়ে যেতে থাকলো, যতক্ষণ না সেই জায়গায় পৌঁছালো যেখানে সে প্রথম বাম সুড়ঙ্গটি বেছে নিয়েছিল। কিন্তু প্রতীক অনুসারে সঠিক সুড়ঙ্গটি ছিল ডানটি। সে দ্রুত ডান সুড়ঙ্গে প্রবেশ করল। আরও নিচে সে আরও 2টি সুড়ঙ্গের মুখোমুখি হয়, যার প্রতিটিই বাম দিকে ছিল। একইভাবে লিসা তার হাতের চিহ্ন ব্যবহার করে সঠিক পথ বেছে নিতে থাকলো, কিন্তু তারপর আবারও অ্যাডাম তার পিছনে আসে। লিসা বিচক্ষণতার সাথে কাজ করে অ্যাডামকে বিভ্রান্ত করার জন্য তার ঘড়িটি একটি সুড়ঙ্গে ফেলে দেয় এবং অন্য সুড়ঙ্গে লুকিয়ে থাকে। অ্যাডাম ঘড়ির শব্দ অনুসরণ করে অন্য সুড়ঙ্গে প্রবেশ করে। অ্যাডাম চলে যাওয়ার সাথে সাথে লিসা তার কবজির প্রতীকগুলি পরীক্ষা করে দেখতে পায় যে সে অ্যাডামকে যে সুড়ঙ্গটি পাঠিয়েছিল তাই সঠিক। এটি লিসাকে গভীরভাবে বিরক্ত করে। অন্য কোনো বিকল্প না থাকায় সে ধীরে ধীরে অ্যাডামকে দূরে নিয়ে যায়। এখন লিসার পাশে থাকা অন্য কেউ এই একই সুড়ঙ্গে প্রবেশ করেছে। এই সুড়ঙ্গটি বেশ অদ্ভুত ছিল। মনে হচ্ছিল যেন এই সুড়ঙ্গ যেন একটি ব্যারত প্রেনের পেটের মতো মনে হচ্ছিল। লিসা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। একটু এগিয়ে সে লক্ষ্য করে তার ঘড়িটি তার সামনে পড়ে আছে, কিন্তু আডামও ছিল। আডাম আর দেখতে পায় না, তাই লিসা গোপনে এটি উঠিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই ঘড়ির আলার্ম বেজে ওঠে, যা ইঙ্গিত দেয় 60 সেকেন্ড বাকি। শব্দ আডামকে সতর্ক করে দেয়।
সে আবার লিসাকে তাড়া করতে শুরু করে। পালানোর জন্য লিসা যেভাবে এসেছিল সেভাবেই দৌড়ে গেল। লিসার ঘোড়ে ইতিমধ্যেই 60 সেকেন্ড পর্যন্ত গুনতে শুরু করেছে এবং সুড়ঙ্গ থেকে গরম করার পাইপ বেরিয়ে এসেছে। সুড়ঙ্গের পালানোর চেম্বারও খুলে গেছে। লিসা দ্রুত সেই চেম্বারে লুকিয়ে পড়ল। আডামামও সেখানে পৌঁছেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ চেম্বারটি একটি কাঁচের দরজা দিয়ে বন্ধ ছিল। লিসা আডামামকে বিরক্ত করে, তাকে মধ্যমা আঙ্গুল দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আগুন স্প্রে করার কথা ছিল। সেই গরম করার টিউবগুলি আগুন না দিয়ে ভিতরে চলে গেল। চেম্বারের দরজা খুলে গেল এবং পরের মুহূর্তে আডামাম লিসার উপর ঝাঁপিয়ে পড়ল। লিসাও নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করল। তার পা দিয়ে শয়তানের মাথা পিষে ফেল। লিসার পিছনের চেম্বারের দেয়ালটিও এগিয়ে গেল। শয়তান আদামামের মাথা পিষে ফেল। অবশেষে লিসা আদামাম থেকে মুক্ত হলো। লিসা তার পথে চলতে লাগলো, যেখানে সে আবার দুইটি পথের মুখোমুখি হলো। তার কবজির প্রতীক অনুসারে তাকে ডান সুড়ঙ্গ ধরতে হতো, যেটি সুড়ঙ্গের শেষ সুড়ঙ্গ। কিন্তু তারপর বাম সুড়ঙ্গ থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। তাকে দেখে লিসার চোখ বড় বড় হয়ে গেল এবং সে কাঁদতে শুরু করলো, কারণ এই মেয়েটি আর কেউ নয়, বরং তার মেয়ে নিনা। নিনার মৃত্যুর পর থেকে লিসা জীবন ছেড়ে দিয়েছিল। তার একমাত্র ইচ্ছা ছিল নিনার সাথে দেখা করা, এবং আজ অবশেষে তার ইচ্ছা পূরণ হলো। নিনা তার মা লিসাকে বলল, আমাকে আর একা ছেড়ে যেও না। লিসা উত্তর দিল, না প্রিয়, আমি সবসময় তোমার সাথে থাকব। নিনা বলল, তাহলে আমার সাথে বাম সুড়ঙ্গে চলো। লিসা কেঁদে উঠল, নিনা, আমি তোমাকে আর হারাতে চাই না, কিন্তু সত্য তো এটা যে তুমি ইতিমধ্যেই মারা গেছো এবং আমার গন্তব্য অন্য সুড়ঙ্গে। এই বলে লিসা হাঁটতে শুরু করলো। নিনা তাকে ডাকতে থাকলো, কিন্তু লিসা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সাথে সাথে লিসা সময় নষ্ট না করে ডান সুড়ঙ্গে প্রবেশ করলো, যেখানে সে সুড়ঙ্গের শেষে একটি মৃতদেহ দেখতে পেল। বেরিয়ে আসার সাথে সাথে লিসা কেঁদে ফেলল। একটি খোলা আকাশের মতো দেখা দিল। আনন্দে সে দ্রুত এগোতে শুরু করলো, কিন্তু তারপর তার পথে সে 3টি লোহার ব্লেডের মুখোমুখি হলো, যা ক্রমাগত ওপরে এবং নিচে চলছিল। সেগুলি অতিক্রম করার অর্থ নিজেকে টুকরো টুকরো করে ফেলা, কিন্তু লিসাকে যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। সেই কারণেই সে লক্ষ্য করল যে প্রথম ব্লেডটি প্রতি 4 সেকেন্ডে একবার নেমে আসছিল। লিসা এটির কাছে গেল এবং এটি ওপরে ওঠার সাথে সাথে 4 সেকেন্ড ওপরে ওঠার আগেই সে দ্রুত এটি অতিক্রম করল। তারপর সে দ্বিতীয় ব্লেডের কাছে পৌঁছালো, যা একইভাবে প্রতি 3 সেকেন্ডে নেমে আসছিল। সাহস দেখিয়ে লিসা এটিও অতিক্রম করল। যাই হোক, শেষ ব্লেডটি প্রতি 2 সেকেন্ডে নেমে আসছিল, যা লিসার জন্য অত্যন্ত কঠিন প্রমাণিত হয়েছিল। স্বাধীনতার সন্ধানে লিসাও এটি অতিক্রম করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেডের মধ্যে কেটে গিয়েছিল। লিসা প্রচণ্ড ব্যথায় ভুগছিল, কিন্তু তার পা যাই হোক না কেন, লিসা সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে গেল। সে খোলা আকাশ দেখতে পেল, কিন্তু যখন সে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার জন্য তার হাত বাড়িয়ে দিল, তখন এটি তার সামনের একটি স্ক্রিনে আঘাত করল, যেখানে খোলা আকাশের একটি ভিডিও বাজছিল। এটি দেখে লিসা গভীরভাবে হতাশ হয়ে পড়ল। সে বলল, আমি যা বলা হয়েছিল সবই করেছি। তারপর সে পাগলের মতো হেসে উঠল। ঠিক তখনই সুড়ঙ্গ থেকে গরম করার পাইপ বেরিয়ে এলো, কারণ 11 মিনিটের সময় শেষ হতে চলেছে। লিসা এখন শান্তভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু এবার গরম করার পাইপগুলি তাকে পুড়িয়ে না ফেলে আবার সুড়ঙ্গে চলে গেল। হঠাৎ সুড়ঙ্গের উপরের অংশটি খুলে গেল এবং লিসার ওপরে একটি উজ্জ্বল আলো পড়ল। লিসার শরীর বাতাসে উঠতে শুরু করল এবং সেই আলোয় ডুবে গেল। কিছুক্ষণ পরে যখন লিসা চোখ খুলল, তখন সে নিজেকে একটি জলপ্রপাতের ধারে আবিষ্কার করল। তার মুখে হাসি ফিরে এলো। নিনাও সেখানে উপস্থিত ছিল। লিসা নিনাকে জিজ্ঞাসা করল, আমি কি মারা গেছি? যার উত্তরে নিনা উত্তর দিল, তোমার শরীর একবার নয়, বহুবার মারা গেছে। লিসা আবার জিজ্ঞাসা করল, এখানে আমার কি করার কথা? যার উত্তরে নিনা উত্তর দিল, এখানে তোমাকে কেবল বাঁচতে হবে, আর কিছুই করতে হবে না। এখানে আমরা জানতে পারি যে লিসা যে জায়গায় ছিল তা পৃথিবী নয়, বরং স্বর্গের মতো সুন্দর অন্য কিছু ছিল। ছবিটির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, যখন লিসা অ্যাডামামের সাথে গাড়িতে ভ্রমণ করছিল, তখন অ্যাডামাম তাকে ছুরিকাঘাত করে হত্যা করে, যার ফলে সে সরাসরি নরকে চলে যায়। সে এখানে আসে, সেখানে তার পাপ ধুয়ে ফেলা হয় এবং অবশেষে সে স্বর্গে আরোহণ করেছিল। গল্পটি এভাবেই শেষ হয়।